প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু বাবু এবং সুকান্ত বাবু, দিলীপ, শ্রমিক বাবুদের যে মিটিংটা হলো, সেই মিটিংয়ে শোনা যাচ্ছে যে 150 জনের নামের তালিকা একটা চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা জানি না এখনো পর্যন্ত কোনটা সঠিক বা কি, তো আপনি কি এ বিষয়ে কিছু আলোকপাত করতে পারবেন? দেখুন, আমাদের 294টা আসনেই প্রার্থী ঠিক হয়ে গেছে। আচ্ছা, 150টা আপনি কম বলছেন, 294টা আসনেই প্রার্থী ঠিক হয়ে গেছে। প্রার্থী হচ্ছে পদ্মফুল চিহ্ন। আমাদের পার্টিতে ব্যক্তি বড় নয়, আমাদের পার্টিতে দলগতভাবে যে সিদ্ধান্ত, দলের প্রতীক সেটাই বড়। তো দলের প্রতীককে আমাদের ওই নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই যে কে প্রার্থী হচ্ছে কে প্রার্থী হচ্ছে না। পদ্মফুল যেখানে প্রতীক, চিহ্ন যেখানে পদ্মফুল, দল যেখানে ভারতীয় জনতা পার্টি, সেখানে প্রার্থীটা রিডান্ডেন্ট। এখানে অন্য কোনো দলের মতন ব্যাপার নেই যে এখানে কে প্রার্থী হলো কে প্রার্থী হলো না। এখানে প্রার্থী পদ্মফুল। ওই নিয়ে আলাদা করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এই নিয়ে কোনো আলাদা করে মাথা ব্যথা নেই। আচ্ছা, এটা শোনা যাচ্ছে বা আলোচনায় এটাও এসেছে যে ব্যারাকপুর থেকে আপনাকে প্রার্থী করার সম্ভাবনা প্রবল, এরকম কিছু জানতে পেরেছেন পার্টির তরফে? আমি আবারও বলছি যে আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী। আমি দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যখন যে দায়িত্ব দেবে আমি সেটাই পালন করব। আমাকে দল যদি প্রার্থী করে প্রার্থী হব, দল যদি আমাকে বলে বুথে কাজ করতে বুথে কাজ করব, বুথে যদি বসতে বলে বুথে বসবো, যদি পোস্টার মারতে বলে পোস্টার মারবো। আমাদের এই নিয়ে কোনো আলাদা করে কোনো মাথা ব্যথাই নেই। আমি এইসব নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনাও করি না। দল যদি মনে করে যে আমাকে প্রার্থী করবে, দল যদি মনে করে আমাকে প্রার্থী করবে না, সেটা সম্পূর্ণ দলগতভাবে নেতৃত্বের সিদ্ধান্ত। আমি যবে থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি, এই পরিবার আমাকে যে ভালোবাসার সাথে আমাকে নিজের করে নিয়েছে, যেভাবে আমি দলের সাথে সম্পৃক্ত হয়েছি, আমি একটা কথাই আপনাকে স্পষ্টভাবে বলছি যে আমাকে দল উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। আমার দলের সিদ্ধান্তের বাইরে আমার ব্যক্তিগত কোনো মতামত আমার কিছু নেই। হ্যাঁ, খুব স্বাভাবিক বিষয়। আপনার কাছে মানে আমার পরের প্রশ্ন, আপনি বললেন যে 294টা কেন্দ্রেই প্রার্থী মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, তো দু একটা নাম কি আমাদের সামনে একটু শেয়ার করতে পারবেন? 100%। আমি আপনাকে 294টা আসলে তো প্রার্থীর কথা বলছি। পদ্মফুল চিহ্ন আমাদের প্রার্থী, ব্যাস। হ্যাঁ, মানে আমি বলছি কয়েকটা নাম কি আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবেন প্রাথমিকভাবে? ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তি বড় নয়, আবারও বলছি। 294টা আসনে আমাদের প্রার্থী পদ্মফুল। বাদ বাকি যখন অফিসিয়াল প্রেস রিলিজ হবে তখন তো আপনারা দেখতেই পারবেন কারা প্রার্থী হচ্ছে কারা প্রার্থী হচ্ছে না। ব্যক্তির কথা বলছি, কিন্তু এমনিতে তো 294টা আসনে আমাদের পদ্মফুল চিহ্নটাই আমাদের প্রার্থী। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, কৌস্তব বাগচি বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি বললেন যে প্রত্যয়ের সঙ্গে বললেন যে 294টা কেন্দ্রেই একেবারে প্রার্থী তালিকা একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি নেতারা, শীর্ষ নেতারা, তারা কিন্তু এই বিষয়ে কিছু বলেননি, মুখ খোলেননি। আমরা নিশ্চিতভাবে 294টা তারাও বলেছেন যে 294টাতেই আমাদের প্রার্থী ঠিক আছে, আগে থেকেই ঠিক করে নিয়েছি আমরা, এবং সেই কনফিডেন্সটা কিন্তু এই মুহূর্তে বিজেপির তরফ থেকে দেখানো হচ্ছে। যে কনফিডেন্স এর আগে আমরা দেখেছি যে একটা প্রার্থী তালিকা বার করতে ভোট ঘোষণা হয়ে গেছে, সবার শেষে গিয়ে সিপিএম করে ফেলছে, কংগ্রেস করে ফেলছে, একদিকে তৃণমূল তো সবার আগে করে ফেলছে, এবং সবার শেষে গিয়ে বিজেপি করছে। এই বিষয়টা কিন্তু এইবার হয়তো হবে না, কারণ এখনই কিন্তু বলা যায় যে এই যে বৈঠক নরেন্দ্র মোদীর বাড়িতে এই যে বৈঠক হয়েছে, সেই বৈঠকেই কিন্তু প্রায় সবকিছু স্থির হয়ে গিয়েছে যে কি হতে চলেছে, এবং দলের অন্দরেও কিন্তু খবর রয়েছে, কান পাতলেই কিন্তু এদিক ওদিক শোনা যাচ্ছে। বিজেপির সদর দফতর, রাজ্য সদর দফতর এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন যে বিজেপি নেতারা রয়েছে তাদের মধ্যে একটা কানাঘুষো চলছে যে প্রার্থী তালিকা প্রায় ফিক্স, এবং এটাই দেখার এই মুহূর্তে যে কারা কারা ঠিক প্রার্থী হতে পারে, কারা কারা প্রার্থী হবে। কারণ এই মুহূর্তে কিন্তু একেবারে তরুণদের সঙ্গে সঙ্গে কিন্তু আদি যে বিজেপি রয়েছে সেই বিজেপিকেও কিন্তু জোর দেওয়া হচ্ছে, এবং স্পষ্টত একেবারে একটা কথা বলে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি আজ বললেন যে যদি সুযোগ হয় তাহলে কিন্তু এবারই রয়েছে সুযোগ, এরপরে কিন্তু আর সুযোগ পাবেন না। অর্থাৎ বিজেপির যারা নেতারা রয়েছে তাদেরকে এটাই বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, কর্মীদের এটাই বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে যে এটাই কিন্তু শেষ সুযোগ। এরপরে যদি আর কোনোভাবে এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু কোনো রকম কোনো সুযোগ আর
হবে না। দেখো কতগুলো নাম নিয়ে যেমন খুব আলোচনা হচ্ছে, খুব স্বাভাবিক। আমরা দেখেছিলাম যে এই বরানগর বিধানসভা উপনির্বাচনে আমরা দেখেছিলাম সজল ঘোষকে প্রার্থী করা হয়েছিল, যদিও সায়ন্তিকা তিনি জয়লাভ করেছিলেন। এবারেও শোনা যাচ্ছে এই বরানগর থেকে আবার সজল ঘোষকে প্রার্থী করা হলেও হতে পারে। দেখুন, সবই আমরা বলছি এই মুহূর্তে একটা জল্পনার স্তরে রয়েছে, সম্ভাব্য, এখনো পর্যন্ত নিশ্চিত কিছু এ বিষয়ে জানতে পারা যায়নি। নিশ্চিতভাবে আমরা যখনই জানতে পারবো অবশ্যই আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং সেই আপডেট আপনারা আজ তাক বাংলায় দেখতে পারবেন। কিন্তু যেটা আমাদের কাছে তথ্য এসেছে সূত্র মারফত, যে 150 জনের নামের একটা প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়ে গিয়েছে, প্রাথমিকভাবে একটা তালিকা চূড়ান্ত করা হয়ে গিয়েছে। যদিও কৌস্তব বাগচি তিনি কিছুক্ষণ আগে আমাদের বললেন যে 294টা কেন্দ্রেই নাকি প্রার্থী একেবারে ঠিক হয়ে গিয়েছে, যদিও এখনো ঘোষণাটা সরকারিভাবে হয়নি, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। দেখো, যারা ফাইট দিতে পারবেন এরকমও শোনা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা গতবার খুব কম মার্জিনে হেরে গিয়েছেন, ধরো 2000, 3000, 5000 মার্জিনে যারা হেরে গিয়েছেন এবং যাদের জয়ের সম্ভাবনা ওই এলাকায় আছে, ওই নির্দিষ্টভাবে ওই এলাকায় আছে, তাদেরকে নাকি ওই এলাকায় আবারও প্রার্থী করা হতে পারে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং মানে শুধু তাই নয়, আরো একটা বিষয় হচ্ছে গিয়ে যারা মানে লড়াকু, যেরকম আমি সজল ঘোষের কথা বললাম, বরানগর থেকে তাকে আবার প্রার্থী করা হতে পারে একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা লড়াকু তাদেরকে কিন্তু বলাই হচ্ছে, বারবার করে বললাম যে 100% দিতে হবে, সবাইকে বলা হয়েছে। এবং অভ্যন্তরীণ মিটিংয়ে এটাই ডিসিশন হয়েছে যে যারা গদ্দারি করবে না দলের সঙ্গে, যারা শেষ পর্যন্ত লড়াই করবে তাদেরকেই টিকিট দেওয়া হবে। এবং সেটা কিন্তু এই মুহূর্তে পর্যবেক্ষণ হয়েছে, গত যে 5 বছর, সেই 5 বছরে পর্যবেক্ষণ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হবে। এবং হয়তো প্রার্থী তালিকা ঠিক হয়েই গেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সজল ঘোষের মতো নেতা থেকে শুরু করে একাধিক নেতা রয়েছে, শঙ্কর ঘোষ রয়েছে যিনি উত্তরবঙ্গ শিলিগুড়িতে লড়াই করেন, এবং উত্তরবঙ্গ থেকে একাধিক কিন্তু বিধায়ক রয়েছে। ফলে সেটা তুমি মালদা বলো, সেটা তুমি কোচবিহার বলো, সেটা তুমি জলপাইগুড়ি বলো, সেটা তুমি দার্জিলিং জেলা বলো, এই জেলাগুলিতে কিন্তু বিস্তর একটা প্রভাব রয়েছে। এবং তারই মধ্যে আবার আরেকটাও জিনিস আমরা দেখেছি যে কার্শিয়াংয়ের এক বিধায়ক তিনি ছেড়ে চলে গেলেন, তৃণমূল জয়েন করে নিলেন। ফলে এই যে এবারে দেখো দল ছাড়ার যে প্রবণতা, এইটা যাদের মধ্যে নেই তাদেরকেই কিন্তু টিকিট দেওয়া হবে এবার। দেখো, আরেকটা বিষয় হচ্ছে, তো এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা ছাড়ার কথা তুমি বললে, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিজেপি কিন্তু এই দিকটাতেও এবারে উত্তরবঙ্গকেও বিশেষভাবে জোর দেবে। তার কারণ অনন্ত মহারাজ, এটা ভুলে গেলে চলবে না যে অনন্ত মহারাজ কিন্তু বেসুরো কথা বলছেন। অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রোগ্রামে যাচ্ছেন, অনন্ত মহারাজকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জি অনন্ত মহারাজ, আমি এই কারণে বলছি, তার কারণ এই যে রাজবংশী ভোট, এটা বিজেপির তো একটা কোর এরিয়া ছিল। আমরা প্রথম ধাক্কাটা দেখলাম যখন নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রে হারলেন।